হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 1999 সালে কার্গিল যুদ্ধ এবং 1965 সালের যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মধ্যে কে জয়ী হয়েছিল এবং যুদ্ধের ফলাফল কি হয়েছিল। আসুন আলোচনা করা যাক। আপনারা হয়তো অনেকেই জানেন 1999 সালে কার্গিলে ভারতীয় বাহিনীর উপরে পাকিস্তানের মুজাহিদরা অ্যাটাক করে। সে অ্যাটাকের ফলশ্রুতিতে ভারত তার কিছু মেইন পয়েন্ট হারায়, কিছু পাহাড় হারায়। সেই পাহাড়গুলোর উপরে ভিত্তি করেই এটা আমরা স্পষ্ট দাবি করতে পারি যে 1999 সালে কার্গিল যুদ্ধে পাকিস্তান ইন্ডিয়ার উপরে জয়ী হয়েছিল। 1999 সালে কার্গিল যুদ্ধে মূলত 8টি পয়েন্টের উপরে যুদ্ধ শুরু হয়েছিল। এই পয়েন্টগুলো হলো পয়েন্ট 5353, পয়েন্ট আফতাব 1, পয়েন্ট স্যান্ডেল রিজ, পয়েন্ট বাংকার রিজ, শঙ্খ ঘুর্তি, টাইগার হিল এবং হালুনাক। কার্গিল শহরও এর ভিতরে ছিল। এই 8টি পয়েন্টের ভিতরেই মূলত যুদ্ধ হয়েছিল, যেটা ছিল পাহাড়ি অঞ্চল। পরবর্তীতে আমরা দেখতে পাই পাকিস্তান কার্গিল শহর, টাইগার হিল এই দুইটি ভারতের কাছে ফিরিয়ে দেয়। যে যুদ্ধ সমাপ্তির ঘোষণা হয়েছিল, যে চুক্তি হয়েছিল, সেই আলোকে এই দুইটি পয়েন্ট ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং 2020 সাল পর্যন্ত এখনও পাকিস্তানের কাছে যেগুলো পয়েন্টগুলো আছে সেগুলো হলো পয়েন্ট 5353, পয়েন্ট আফতাব 1, পয়েন্ট স্যান্ডেল রিজ, পয়েন্ট বাংকার রিজ, শঙ্খ ঘুর্তি ও হালুনাক। যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী ভারতকে গলা টিপে ধরেছিল, এটা বলাই যায়। বিভিন্ন সময় আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন, সেখানে দেখতে পাবেন ভারতীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধে। এই যুদ্ধেতে পাকিস্তান তারা সম্পূর্ণ কাশ্মীরকে দখল করতে না পারলেও বেশ কিছু ভারতীয় ভূমি এবং পাহাড় দখল করে নেয়। এক্ষেত্রে পাকিস্তান বাহিনী কিছু ভুল করেছিল। সেই ভুলগুলোর ভিতরে অন্যতম ছিল পাকিস্তান বিমান বাহিনীকে এই যুদ্ধে অংশগ্রহণ করানো হয়েছিল না, যেটা একটি মারাত্মক ভুল বলে আমি মনে করি। এবং নেভির সাথে আর্মির এই বিষয়ে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু বর্তমানে প্রেক্ষিতে এই পরিস্থিতি অনেকই পাল্টে গিয়েছে। বর্তমানে পাকিস্তান নেভি, এয়ারফোর্স এবং সেনাবাহিনীর মধ্যে চমৎপ্রদ একটি সমন্বয় রয়েছে এবং চায়না চলে এসেছে এর সাথে। এখানে বলে রাখা ভালো, বর্তমানেও কার্গিল যুদ্ধের মতো একটা পরিস্থিতি বিরাজ করছে। চায়না লাদাখে তার সৈন্য সমাবেশ বাড়িয়েই চলেছে এবং ভারতের অভ্যন্তরে প্রায় 65 কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করছে। বিভিন্ন কারণে কার্গিল যুদ্ধের মতোই ভারতীয় সেনাবাহিনী একই পর্যায়ে এসে পৌঁছেছে। চাইনিজ বাহিনী এবং পাকিস্তানি বাহিনীর ভিতরে দারুণ একটি সমন্বয় চলছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন 2010 সাল থেকেই পাকিস্তান এবং চাইনিজ বাহিনী শাহিন এক্সারসাইজ নামে কয়েকটি এক্সারসাইজ পরিচালনা করে। যেই যুদ্ধ মহড়াগুলো পরিচালনা করা হয় এটা টু ফ্রন্ট ওয়ারে ভারতের বিরুদ্ধে পরিচালনা করা হয়। পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং চীনা সশস্ত্র বাহিনীর সাথে এ ধরনের মহড়া একমাত্র উদ্দেশ্য ছিল ভারত। এছাড়াও ভারতের প্রতিবেশীদের সাথেও তার সম্পর্ক কোনো অংশেই ভালো নয়। বাংলাদেশের সাথে তো তার সম্পর্ক কেমন আমরা সবাই জানি। এছাড়া বর্তমানে নেপালের কালাপানি এবং মায়ানমারের কিছু অঞ্চল নিয়েও ভারতের বিরোধ রয়েছে। এক কথায় আমরা বলতে পারি ভারতের কোনো প্রতিবেশীর সাথেই তার সম্পর্ক বর্তমানে ভালো নেই। যুদ্ধের সময় যে কোনো প্রতিবেশী তাকে সাহায্য করবে না এ বিষয়ে নিশ্চিত। মোদী সরকার ভারতকে এমন একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যে যুদ্ধে ভারত একবারে টুকরো টুকরো হয়ে যাবে, যেখানে কখনোই আর ভারতীয় একত্রিত হওয়ার সম্ভাবনা থাকবে না। এতদিন তো শুধু ভারতের কাছে কাশ্মীর হারানোর ভয় ছিল, এবার ভারতের কাছ থেকে 7 সিস্টার, খালিস্তান এছাড়াও বিভিন্ন ধরনের মারাঠা অঞ্চলও হাতছাড়া হয়ে যাবে, এ ধরনের একটা ভয় এসে চলেছে। মনে রাখবেন JF-17 থান্ডার বিমান পাকিস্তান প্রায় এর 150টির উপরে ইউনিট তৈরি করে ফেলেছে। যুদ্ধের সময় এগুলোই হবে গেম চেঞ্জার অস্ত্র হিসাবে পাকিস্তান বিমান বাহিনীর কাছে। এছাড়াও ভারতের Su-30 MKI যদিও ভারতের কাছে 300টির কাছাকাছি আছে, তবু এগুলার বিভিআর ক্যাপাবিলিটির কমতি থাকার কারণে এগুলো JF-17 কাছে খুব বেশি একটা কাজ করবে না বলে সবাই মনে করে। এই ধরনের প্রাণঘাতী সিদ্ধান্ত ভারতের কাছে একটি চেকম্যাট হবে বলে সবাই মনে করছে। ভারত যদি তার নীতি পরিবর্তন না করে তাহলে আধুনিক যুদ্ধে পাকিস্তান এবং চীনের কাছে একটি ভয়াবহ পরাজয় হওয়ার অপেক্ষা ভারতের কাছে রয়ে গেছে। অর্থনৈতিকভাবেও ভারত এই বছর দারুণ শক খেয়েছে। তাদের
ন্যাশনাল গ্রোথ রেট 9 থেকে সরাসরি 4-এ চলে এসেছে। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের হঠকারিতামূলক সিদ্ধান্তের কারণে ভারতের অর্থনীতির আজকে এই দশা হয়েছে। 1965 সালের যুদ্ধেও পাকিস্তানের কিছু ভুলের কারণে সেদিন পাকিস্তান কাশ্মীর দখল করতে পারেনি। 1965 সালের যুদ্ধেও পাকিস্তানের অনেক বড় এজ ছিল ভারতের উপরে। এছাড়াও ভারত 1965 সালের যুদ্ধে ব্যাপকভাবে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে অনেকগুলো ক্ষেত্রেই। সেই ক্ষেত্রগুলো হলো বিমান বাহিনী এবং নৌবাহিনী। সবারই জানা MM আলম বাংলাদেশের গর্ব 1965 সালের যুদ্ধে 5 সেকেন্ডেরও কম সময়ে ভারতের প্রায় 9টি বিমান ধ্বংস করে। এছাড়াও পাকিস্তান তার শিয়ালকোটে ট্যাঙ্ক যুদ্ধে ভারতকে হারায়। অস্ট্রেলিয়ার দ্য ডেইলি অস্ট্রেলিয়া মেলে একটি আপনারা ছবি দেখতে পাচ্ছেন যেখানে পাকিস্তানের বিজয় হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও 1965 সালের যুদ্ধে আজাদ কাশ্মীরের অনেক অংশ প্রায় 300 কিলোমিটারের মতো এলাকা পাকিস্তান ভারতের কাছ থেকে দখল করে নেয়। আজকের যেই আজাদ কাশ্মীর, আজাদ জম্মু এবং কাশ্মীর, সেটার অনেক অংশই 1965 সালের যুদ্ধেই পাকিস্তান ভারতের কাছ থেকে দখল করেছিল। উল্লেখ্য, এই যুদ্ধে ভারত কোনো ভূমি দখল করতে পেরেছিল না। এছাড়াও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসিকতার পরিচয় তো 1965 সালের যুদ্ধে ছিলই। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে বাংলাদেশের এদিক থেকেও ভারতকে এঙ্গেজ রাখা হয়েছিল 1965 সালের যুদ্ধে, এবং 100-রও বেশি ট্যাঙ্ক ভারত সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে হারায়। যেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বর্তমানে বাংলাদেশের একটি গর্বিত রেজিমেন্ট হিসাবে সবার কাছে পরিচিত। পাকিস্তানের ভুলগুলো ছিল মূলত পাকিস্তান সেই সময় যুদ্ধ অস্ত্রের কমতি দেখা দিয়েছিল। 1962 সালের যুদ্ধে চায়না পাকিস্তানকে অফার করেছিল যে তোমরা ওই দিক থেকে আক্রমণ করে কাশ্মীরকে দখল করে নাও। ঠিক সেই সময় যদি পাকিস্তান চায়নার কথা শুনে কাশ্মীর দখল করে নিত, তাহলে এতদিন আর এত লোকের শহীদ এবং রক্ত ঝরানো লাগতো না, কাশ্মীর এতদিন আজাদ থাকতো। কিন্তু সেই সময়ের আইয়ুব খানের ভুল এখনো পাকিস্তানকে মাসুল দিতেই হচ্ছে, এবং পাকিস্তান 1965 সালের যুদ্ধেও কাশ্মীরকে দখল করতে অসমর্থ হয় কিছু ছোট এলাকা ছাড়া। এছাড়াও 1965 সালের যুদ্ধে বাংলাদেশ থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভয়ানক আক্রমণ ভারতীয়রা কখনোই ভুলতে পারবে না। 1965 সালের যুদ্ধের পরেই ভারত তার ডিফেন্স সেক্টরকে আলাদাভাবে সাজানো শুরু করে এবং এই ধরনের অতর্কিত হামলা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে ট্রেনিং এবং ইকুইপমেন্ট সংগ্রহ করতে থাকে। 1965 সালে যুদ্ধের পরে ভারত এক নতুন মিলিটারিকে সাজানোর দায়িত্বভার গ্রহণ করে, যেটা পরবর্তীতে আজকের বর্তমান ভারতীয় মিলিটারির রূপ। বর্তমানে ভারতীয়দের কাছে অ্যাটম বোম থাকলেও সেগুলো কতটা কার্যকর এই নিয়ে সবসময় প্রশ্নের সম্মুখীন আছেই। এছাড়া কাশ্মীরে প্রতিনিয়ত তাদের যে দমন নিপীড়ন সেটা আন্তর্জাতিকভাবেও বেশ ফলাওভাবে প্রচার হচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে কাশ্মীরের স্বাধীনতা আর খুব বেশি দেরি নাই, কারণ ভারতীয়রা একের পর এক নতুন নতুন চাপ কাশ্মীরের কারণে পেয়ে যাচ্ছে। আর এদিকে নতুন রিসেন্ট চায়না এবং পাকিস্তানের যৌথ আক্রমণের ভয় ভারতীয়দের মনে এখন সবসময় তাড়া করে বেড়াচ্ছে। সব ভারতীয় টিভি চ্যানেল, নিউজ অ্যাঙ্কার সবাই বলছে যে কোনো সময় পাকিস্তান এবং চায়না মিলে আমাদের উপরে অ্যাটাক করে কাশ্মীর এবং লাদাখকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এটাই ছিল মূলত পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে 1965 সালের যুদ্ধের ইতিহাস। এছাড়াও চার্লি পাস নামে যে ভয়ানক বোমা হামলা হয়েছিল ভারতীয় রাজকোট বিমান সেক্টরে, সেটা তো সবারই জানা। চার্লি পাস নামে একজন অজানা বৈমানিক পাকিস্তান থেকে আসে 5 বারে প্রায় ভারতীয় বিমান ঘাঁটির সবগুলোই ধ্বংস করে দিয়েছিল এবং তিনি করেছিল 5 বারে। এই সকল সব ইতিহাস নিয়ে 1965 সালের ইতিহাসের কনক্লুড এটাতেই জানা যায় 1965 সালের যুদ্ধের ইতিহাসে পাকিস্তান ভারতের উপরে বিজয় না পেলেও বেশি ধরনের আক্রমণ করতে সমর্থ হয়েছিল এবং ভারতকে নাস্তানাবুদ করতে সক্ষম হয়েছিল। এটাই ছিল 1965 সাল এবং 1999 সালে পাক ভারত যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে সবসময় আমাদের সাথেই থাকুন এবং আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে সবার আগে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।